Okay, good morning everyone. Welcome to our channel. In today's session, আজকের ভিডিওটিতে আমরা লিডারশিপ থিওরি ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন জনপ্রশাসনের আলোচনায় যে লিডারশিপ থিওরি রয়েছে সেটাকে ডিসকাশন করার চেষ্টা করব এবং এই পার্টিকুলার টপিকটা নট অনলি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে যে ইম্পর্টেন্ট তা কিন্তু নয়, এটা পলিটিক্যাল সায়েন্সের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন পোর্শন বা ম্যানেজমেন্টের ক্ষেত্রেও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিক। কাজেই সময় নষ্ট না করে আজকের আলোচনা বা ডিসকাশন আমরা শুরু করি। লিডারশিপ থিওরি পড়তে গেলে স্টার্টিংয়ে আমরা প্রথমে একটি লাইন দেখব, সেটা হচ্ছে কি, দ্য সাকসেস অফ এভরি অর্গানাইজেশন ইজ ডিপেন্ড আপন দ্য কোয়ালিটি অফ ইটস লিডারশিপ। যে কোনো ধরনের সংগঠন, যে কোনো ধরনের প্রতিষ্ঠানের সাফল্য বা সাকসেস কিন্তু নির্ভর করে ভালো নেতার উপরে। কারণ একজন ভালো লিডার কি করে না, অর্গানাইজেশনকে সামনে থেকে নেতৃত্ব দেয়, ইন ফ্রন্ট, সামনে থেকে সে ঠিক করে অর্গানাইজেশনের যাবতীয় গোল বা লক্ষ্যকে। এবং একটা অর্গানাইজেশনে যে বিভিন্ন স্টাফ থাকে, বিভিন্ন কর্মচারী থাকে, তাদেরকে কিন্তু একসাথে নিয়ে চলে একটা গুড লিডার। কাজে লিডার যদি ভালো হয় একটা অর্গানাইজেশনে, তাহলে কিন্তু সে তার ভালো টেকনিক বা স্টাইলের মাধ্যমে অর্গানাইজেশনটাকে অবশ্যই কি করবে না, বেটার করবে। অর্গানাইজেশনের সাফল্য কিন্তু সে অটোমেটিক্যালি নিয়ে আসবে। এবারে এই লিডারশিপ সম্পর্কে অনেকেই ডিসকাশন আলোচনা করেছেন, তাদের মধ্যে একজন অন্যতম হচ্ছে কেথ ডেভিস। কেট ডেভিসের যদি আমরা ডেফিনেশনটা অ্যানালাইসিস করার চেষ্টা করি, তিনি কি বলছেন, লিডারশিপ ইজ দ্য এবিলিটি টু পারসুয়েড আদার টু সিক ডিফাইন্ড অবজেক্টিভস enthusiastically. It is the human factor which binds a group together and motivates it towards goal. এই যে কেট ডেভিসের যে আমরা ডেফিনেশনটা দেখলাম, এটাকে যদি আমরা অ্যানালাইসিস করি, তাহলে কিন্তু আমরা লিডারশিপ সম্পর্কে একটা ভালো সংজ্ঞা কিন্তু বুঝতে পারবো। তিনি কি বলছেন, কেট ডেভিস বলছেন যে একজন লিডারের মধ্যে বিশেষ কিছু এবিলিটি বা সামর্থ্য থাকে। সে তার এবিলিটি বা সামর্থ্যটাকে কাজে লাগিয়ে কি করে, একটা অর্গানাইজেশনের মধ্যে যে আরও অনেক আদার্স অন্যান্য পার্সনস থাকে, তাদেরকে উৎসাহী করে তোলে, তাদের মধ্যে মোটিভেশন, তাদের মধ্যে প্রেরণার সঞ্চার ঘটায়। কেন প্রেরণা বা মোটিভেশনের সঞ্চার ঘটায় লিডার? যাতে ওই অর্গানাইজেশনের অবজেক্টিভ, লক্ষ্য বা গোলগুলোকে সবাই একসাথে মিলেমিশে যাতে পূরণ করতে পারে। অর্থাৎ কেট ডেভিসের মতে একটা নেতার মধ্যে এমন কিছু সামর্থ্য থাকবে যে তার সেই সামর্থ্যকে কাজে লাগিয়ে অর্গানাইজেশনের বাকি স্টাফদেরকে এক জায়গায় নিয়ে আসবে, তাদেরকে মোটিভেশন দিবে, তাদের মধ্যে উৎসাহ সঞ্চার ঘটাবে, যাতে তারা মিলেমিশে অর্গানাইজেশনের গোলটা যেন তাড়াতাড়ি কী করতে পারে, অ্যাচিভ করাতে পারে। এটাই হচ্ছে মূলত একটা লিডারশিপের লক্ষ্য বা একটা নেতার কিন্তু কি থাকে অর্গানাইজেশনে, মূলত তার মেন ফাংশন বা মেন টাস্ক থাকে। যেমন কেট ডেভিসের এই যে ডেফিনেশনটা আমরা দেখলাম, এটার পার্সপেক্টিভে আমরা উদাহরণ দিয়ে বিষয়টাকে সহজে বুঝতেই পারি। দেখা গেল কোনো একটা কোম্পানি, যে কোম্পানিটার কাজ হচ্ছে কি, বিভিন্ন কম্পিউটারের পার্টস তৈরি করা, অ্যাক্সেসরিজ তৈরি করা, তাহলে সেই কোম্পানি বা অর্গানাইজেশনের যিনি লিডার থাকবে, তার মধ্যে এরকম অ্যাবিলিটি বা সামর্থ্য থাকতে হবে যে ওই কোম্পানিতে আরও যারা আদার্স পিপল কাজ করে তাদেরকে সবসময় মোটিভেট করতে হবে, তাদেরকে সবসময় উৎসাহ বা এনথুজিয়াস্টিক্যালি কিন্তু তাদেরকে সবসময় বোঝাতে হবে যে আমাদের কোম্পানির অবজেক্টিভ বা টার্গেট হচ্ছে বছরে এতগুলো অ্যাক্সেসরিজ প্রডিউস করা বা বছরে এত কোটি টাকা প্রফিট করা। এবং এমনভাবে তাদেরকে মোটিভেট করতে হবে যাতে তারা বাইন্ড আ গ্রুপ টুগেদার, যাতে তারা মিলিত হয়ে সেই কাজটা করতে পারে। এবারে আমরা যে জায়গাটা দেখার চেষ্টা করব লিডারশিপ থিওরিতে, ফাংশন অফ আ লিডার, একটা লিডারের কী কী কাজ হতে পারে। অ্যাকর্ডিং টু ক্রেচ অ্যান্ড কার্টফিট, অ্যাকর্ডিং টু ক্রেচ অ্যান্ড কার্টফিটের মতে একটা লিডারের কাজ কী কী হতে পারে সেটাকে তারা ক্রেচ এবং কার্টফিট তিনটে ভাগে ক্যাটাগরাইজড করেছে। মূলত একটা লিডারের কাজ হচ্ছে
functions of the leader in the setting and achieving of organizational goal. লিডারের প্রধান কাজ হলো একটা প্রতিষ্ঠানের কিছু লক্ষ্য থাকে, সেই লক্ষ্যগুলোকে চরিতার্থ করার জন্য, অ্যাচিভ করার জন্য একটা লিডারকে বিভিন্ন ধরনের কাজ করতে হয়। অর্থাৎ একটা লিডারের প্রধান কাজই হচ্ছে অর্গানাইজেশনাল গোলগুলোকে অ্যাচিভ করানো। সেই উদ্দেশ্যে তাকে নীতি তৈরি করতে হয়, পরিকল্পনা করতে হয়, পরিকল্পনাগুলোকে বাস্তবায়ন ঘটাতে হয়। এবং সেকেন্ড ইম্পর্টেন্ট ফাংশন কি লিডারের? ফাংশন অফ দ্য লিডার ইন দ্য অপারেশন অফ অ্যান অর্গানাইজেশন। একটা প্রতিষ্ঠান বা সংগঠনের দৈনন্দিন জীবনের কিছু অপারেশন বা কাজ থাকে, সেগুলোও কিন্তু কি করতে হয়? লিডারকে করতে হয়। যেমন একটা অর্গানাইজেশনের ভেতরে যারা স্টাফ রয়েছে তাদের মধ্যে যাতে গ্রুপ রিলেশনটা যাতে খুব ভালো থাকে, সুসম্পর্ক থাকে, সেটা দেখা, তাদেরকে মোটিভেট করা, স্টাফদেরকে মোটিভেট করা, বা বিভিন্ন বিষয় এক্সপার্টাইজদেরকে নিয়োগ করা, বা লিডারের মধ্যেও যাতে স্পেশাল কিছু এক্সপার্টাইজড নলেজ থাকে সেটা থাকা, বা সেটাকে আরও ইনক্রিজ করা, এটাও কিন্তু লিডারের কাজ। এছাড়া লিডারের আরেকটা ফাংশন কি? সে হচ্ছে গ্রুপ ফিগার। ফাংশন অফ এ লিডার অ্যাজ এ গ্রুপ ফিগার, সে হচ্ছে একটা গোষ্ঠীর নেতা। তাই জন্য গোষ্ঠীর নেতা হিসাবে সে কি করবে না, যেমন একটা পরিবারে কি হয়, পিতা যেমন কি করে সবাইকে নিয়ে চলে, তেমনি একটা লিডারও কিন্তু ফাদার ফিগারের রোল প্লে করবে, অর্গানাইজেশনের প্রত্যেককে নিয়ে চলবে। বিভিন্ন বিষয় সে উদাহরণ বা এক্সাম্পল দেওয়ার মাধ্যমে কি করবে না, স্টাফদেরকে এক জায়গায় নিয়ে কি করবে, কাজ করানোর চেষ্টা করবে। তাহলে এই পোর্শনটাকে আমরা যদি সিনোপসিস করার চেষ্টা করি ফাংশন অফ লিডার, তাহলে আমরা সংক্ষেপে এতটুক বলতে পারি যে অ্যাকর্ডিং টু ক্রেচ অ্যান্ড কার্চফিটের মতে একটা লিডারের মূলত তিনটে কাজ: অর্গানাইজেশনের লক্ষ্য ঠিক করা, অর্গানাইজেশনের দৈনন্দিন জীবনের কাজকর্মগুলোকে পরিচালনা করা, এবং একটা গ্রুপ লিডার বা গ্রুপ ফিগার হিসাবেও কিন্তু লিডারকে কিছু কাজ করতে হয়। গ্রুপ ফিগার হিসাবে সে পরিবারের প্রধানের মতন কি করবে না, অর্গানাইজেশনে ফাদারের রোলটা প্লে করবে। অর্গানাইজেশনের দৈনন্দিন লাইফে তিনি কি করবেন, বিভিন্ন স্টাফদেরকে মোটিভেশন দিবে, স্টাফদের মধ্যে কোঅপারেশন কিভাবে বেটার করা যায় সেই বিষয়গুলো দেখভাল করবে, এবং অর্গানাইজেশনের গোল চরিতার্থ করার জন্য বিভিন্ন নীতি পরিকল্পনা এগুলো কিন্তু ফিক্স করবে, ঠিক করবে। এবারে আমরা বিভিন্ন ধরনের লিডারশিপ যে থিওরিগুলো রয়েছে সেগুলো একটু সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। প্রথমে যে লিডারশিপ থিওরিটা আমরা দেখব সেটা হচ্ছে গ্রেট ম্যান থিওরি অফ লিডারশিপ। কথাটার মধ্যেই উত্তরটা লুকিয়ে রয়েছে। গ্রেট ম্যান থিওরি অফ লিডারশিপ, এই তত্ত্বটার মূল কথাই হচ্ছে কি, গ্রেট লিডার্স আর বর্ন নট মেড। অর্থাৎ এই তত্ত্বে মনে করা হয় যে যারা ভালো লিডার হয় তারা জন্মগ্রহণ করে, তাদেরকে কখনোই কিন্তু তৈরি করা যায় না। আমরা যদি ইতিহাসের দিকে তাকাই বা ইতিহাসের দিকে লক্ষ্য করি, এরকম প্রচুর কিন্তু পার্সোনালিটি রয়েছে যাদের মধ্যে কিছু স্পেশাল কোয়ালিটি ছিল বা তাদের মধ্যে কিছু স্পেশাল ক্যারিসমা ছিল, যে যার জন্য তারা কি হতো না, তাদের মধ্যে একটা লিডারশিপের কিন্তু অটোমেটিক্যালি পাওয়ার থাকতো। অর্থাৎ তারা এই ক্ষমতাগুলো, লিডারশিপের ক্ষমতাগুলো কিন্তু জন্মসূত্রেই পেয়েছিল, তাদের মধ্যে এগুলো তৈরি করা হয়নি। অর্থাৎ গ্রেটম্যান থিওরি মনে করছে যে নেতা তৈরি হয় না, নেতা জন্মায়। এবং ইতিহাসে আমরা যদি দেখি এরকম প্রচুর কিন্তু ভালো ভালো নেতা কিন্তু জন্মগ্রহণ করেছে। এবং এই যে গ্রেটম্যান থিওরি, এটা 19 সেঞ্চুরিতে না খুব জনপ্রিয় হয়েছিল। মূলত টমাস কার্লেইর হাত ধরে কিন্তু এই গ্রেটম্যান থিওরিটা জনপ্রিয় হয়েছিল। তাহলে দ্য গ্রেটম্যান থিওরি ইজ মোস্টলি অ্যাসোসিয়েটেড উইথ টমাস কার্লে। এবার এই থিওরির মূল বক্তব্যটা হচ্ছে যে ইতিহাসের দিকে যদি আমরা তাকাই, প্রচুর এরকম গ্রেট লিডার কিন্তু জন্মগ্রহণ করেছে, তারা তৈরি হয়নি, তারা অটোমেটিক্যালি কিছু স্পেশাল এবিলিটি নিয়ে কিন্তু জন্মগ্রহণ করেছিল। এই গ্রেটম্যান থিওরির মতন আরেকটা থিওরি রয়েছে অলমোস্ট সেম, যে থিওরিটার নাম হচ্ছে দ্য ট্রেট থিওরি অফ লিডারশিপ। ট্রেট মানে কি? বৈশিষ্ট্য বা গুণাবলী। আমরা সবাইকে কিন্তু লিডার বলি না, বা সব লিডার কিন্তু সমান হয় না। কিছু লিডার হয় এক্সট্রা অর্ডিনারি, কিছু লিডার হয় মডারেট লেভেলের। এবারে একটা গুড লিডারের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ ক্যারেক্টারিস্টিক
বা ট্রেট বা বৈশিষ্ট্য থাকবে। অর্থাৎ ট্রেট থিওরি অফ লিডারশিপ কী নিয়ে আলোচনা করছে? এটা আলোচনা করছে যে একটা ভালো লিডারের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য থাকবে। যেমন উদাহরণ হিসাবে বলতে পারি, একটা ভালো লিডারের মধ্যে এনার্জি থাকবে প্রচুর পরিমাণে, অর্থাৎ তার মধ্যে উৎসাহ মনোভাব কাজ করবে, ইনিশিয়েটিভ, সে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করবে, এবং তার মধ্যে হাই লেভেল অফ অ্যাম্বিশন থাকবে, উচ্চ আকাঙ্ক্ষা থাকবে, এবং একটা লিডারের মধ্যে অবশ্যই মোটিভেশন কাজ করবে, এবং সে নিজে যে মোটিভেট হবে তা নয়, অপরকেও মোটিভেট করবে, এবং লিডারের মধ্যে অনেস্টি থাকবে, সততা থাকবে, সবাইকে একসাথে নিয়ে চলার চিন্তা ভাবনা থাকবে, এবং লিডারের মধ্যে সেলফ কনফিডেন্স থাকবে যে না, আমি অর্গানাইজেশনটাকে অবশ্যই গুড থেকে আরও বেশি বেস্টের দিকে নিয়ে যেতে পারবো, এবং লিডারের মধ্যে কিছু জ্ঞান, কগনিটিভ এবিলিটি থাকবে, ভালো নলেজ থাকবে, এবং বলতে পারি যে তার মধ্যে ক্রিয়েটিভিটি থাকবে, এবং তার মধ্যে একটা ক্যারিসমা থাকবে। অর্থাৎ একটা নেতার মধ্যে কিছু ভালো ট্রেট বা বৈশিষ্ট্য থাকে, যেমন সে হবে ইনথুজিয়াস্টিক, উৎসাহী, সে অপরকে মোটিভেট করবে, নিজেও সেলফ কনফিডেন্ট হবে, তার মধ্যে প্রচুর কগনিটিভ এবিলিটি, জ্ঞান থাকবে, ক্রিয়েটিভিটি থাকবে, তবেই কিন্তু সে একজন গুড লিডার হবে। এবারে আমরা যে লিডারশিপ থিওরিগুলো দেখব, এগুলো বাকি লিডারশিপ থিওরির থেকে একটু বেশি ইম্পর্টেন্ট। প্রথমে আমরা তো পড়লাম গ্রেটম্যান থিওরি। গ্রেটম্যান থিওরির মতন অলমোস্ট সেম আর একটা পড়লাম, সেটা হচ্ছে ট্রেট থিওরি অফ লিডারশিপ। এবারে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে যে লিডারশিপ গ্রিড থিওরি, বা এটাকে ম্যানেজেরিয়াল গ্রিড থিওরি বলেও কিন্তু চিহ্নিত করা হয়। এবারে আমরা লিডারশিপ যে থিওরিটা পড়ব সেটার নাম হচ্ছে লিডারশিপ গ্রিড থিওরি বা ম্যানেজেরিয়াল গ্রিড থিওরি, বা ম্যানেজেরিয়াল গ্রিড থিওরি বলেও চিহ্নিত করতে পারি। এটা বিহেভিওরাল লিডারশিপের মধ্যে পড়ে। বিহেভিওরাল লিডারশিপের মধ্যে পড়ে, অর্থাৎ সব লিডার বা নেতার আচরণ এক ধরনের হয় না। কোনো কোনো লিডার রয়েছে কলকারখানা বা অর্গানাইজেশনের প্রোডাকশনের ব্যাপারে বেশি চিন্তা করে, আবার কোনো কোনো লিডার রয়েছে কি একটা কলকারখানা বা অর্গানাইজেশনে যারা স্টাফ, পিপল, তাদের ব্যাপারেই বেশি চিন্তা করে। আবার কিছু লিডার কি করে না, স্টাফদের ব্যাপারেও ভাবে, আবার কোম্পানির প্রফিট বা প্রোডাকশনের ব্যাপারেও কিন্তু ভেবে থাকে। তাহলে আমরা এখন যেটা পড়ছি সেটা হচ্ছে বিহেভিওরাল লিডারশিপ থিওরি। এই বিহেভিওরাল লিডারশিপ থিওরির মধ্যেই একটা অন্যতম থিওরি হচ্ছে লিডারশিপ গ্রিড বা ম্যানেজেরিয়াল গ্রিড থিওরি। এই বিহেভিওরাল লিডারশিপ থিওরির মধ্যে এই ম্যানেজেরিয়াল গ্রিড থিওরি বা লিডারশিপ গ্রিড থিওরিটার অন্যতম প্রবক্তা হচ্ছে রবার্ট ব্ল্যাক অ্যান্ড জেন মার্টন। ব্ল্যাক এবং মার্টন 1960-এর দিকে এই ম্যানেজেরিয়াল গ্রিড থিওরিটা রিপ্রেজেন্ট করেছিল। এই ম্যানেজেরিয়াল গ্রিড থিওরিটা আমরা একটা ছবির মাধ্যমে বোঝার চেষ্টা করব। এই যে গ্রিড মানে আমরা জানি এরকম বক্সের মতন, এখানে একটা আমরা এরকম গ্রিড বা বক্স দেখতে পাচ্ছি। এই বক্সটা থেকেই আমরা কিন্তু বোঝার চেষ্টা করব যে ব্ল্যাক মার্টনের ম্যানেজেরিয়াল গ্রিড থিওরি জিনিসটা কি। দেখো, এই যে গ্রিডগুলো রয়েছে, এখানে আমরা এই যে নিচের যে লাইনটা, এটাকে আমরা বলতে পারি হরাইজন্টাল লাইন। এই যে দুটো লাইন রয়েছে, এই দুটোকে আমরা হরাইজন্টাল লাইন বলবো, আর এই যে লাইনগুলো রয়েছে এগুলোকে আমরা কি বলবো, ভার্টিক্যাল লাইন বলে চিহ্নিত করব। এই হরাইজন্টাল লাইনগুলো, এই যে হরাইজন্টাল লাইনগুলো রয়েছে, এগুলো কনসার্ন ফর প্রোডাকশান, উৎপাদনের ব্যাপারে, একটা অর্গানাইজেশনের উৎপাদনের ব্যাপারে একটা লিডার কতটা সচেতন সেটাকে ইন্ডিকেট করে। তাহলে এই হরাইজন্টাল লাইনগুলো হচ্ছে কনসার্ন ফর প্রোডাকশান, একটা লিডার অর্গানাইজেশনের উৎপাদনের ব্যাপারে কতটা সচেতন সেটাকে চিহ্নিত করে। আর এই যে ভার্টিক্যাল লাইনগুলো হচ্ছে কনসার্ন ফর পিপল, একটা অর্গানাইজেশনের যারা মানে বিভিন্ন ধরনের স্টাফ রয়েছে বা বিভিন্ন ধরনের যে সাবঅর্ডিনেট রয়েছে, কর্মচারী রয়েছে, তাদের ব্যাপারে লিডার কতটা সচেতন সেটাকে ইন্ডিকেট করে। এবারে দেখো ছবিতে এটা 1, 2, 3, 4 এরকম করে লো থেকে হাইয়ের দিকে গেছে, বা দেখো
হরাইজন্টালিও তাই হয়েছে, 1 2 3 4 এরকমভাবে লো থেকে হাইয়ের দিকে গেছে। হাইয়ের দিকে গেছে মানে কি বেশির দিকে গেছে, আর লো মানে কি কমের দিকে গেছে। এই ছবিটার পার্সপেক্টিভে আমরা দেখতে পাচ্ছি যে ব্ল্যাক এবং মার্টন কি করেছেন, 5 ধরনের লিডারের কথা বলেছেন বা 5 ধরনের লিডারশিপ স্টাইলের কথা বলেছেন। যেমন একটা লিডারশিপ স্টাইলের নাম দেখো, ইম্পোভারিস্ট ম্যানেজমেন্ট। ইম্পোভারিস্ট ম্যানেজমেন্ট মানে কি, দেখো পাশে ব্র্যাকেটে লেখা রয়েছে 1,1। এই যে এই জায়গাটা হচ্ছে 1,1, এই জায়গাটা হচ্ছে 1,1 জায়গা। তাহলে ইম্পোভারিস্ট ম্যানেজমেন্ট মানে কি, এক মানে কি লো, দুটো একই লো। তার মানে কিছু লিডার এরকম থাকে যারা প্রোডাকশনের ব্যাপারেও কনসার্ন নয়, যারা অর্গানাইজেশনের স্টাফদের ব্যাপারেও কনসার্ন নয়। কিছু লিডার কেমন থাকে যারা উৎপাদন বা প্রফিটের ব্যাপারেও মাথা ঘামায় না, আবার অর্গানাইজেশনের স্টাফরা কেমন রয়েছে, তাদের সুবিধা অসুবিধা কি সেটার ব্যাপারেও একদম মাথা ঘামায় না। প্রোডাকশন পিপলের ব্যাপারে তাদের চিন্তাভাবনা একদমই লো। 1.1 এটাকে আমরা ইম্পোভারিস্ট ম্যানেজমেন্ট বলে চিহ্নিত করতে পারি। আরেক ধরনের লিডার হয় দেখো 9,1, যেটাকে আমরা বলতে পারি অথরিটি কমপ্লিনেন্স ম্যানেজমেন্ট বা প্রডিউস ম্যানেজমেন্ট। দেখো এখানে কি রয়েছে 9,1, অর্থাৎ 9 মানে কি হাই আর 1 মানে কি লো। অর্থাৎ এক ধরনের লিডার হয় যারা প্রোডাকশনের ব্যাপারে খুব কি বলতে পারি কনসার্ন বা সচেতন, কিন্তু নিজেদের পিপল মানে অর্গানাইজেশনে যারা স্টাফ রয়েছে তাদের ব্যাপারে একদমই সচেতন নয়, অর্গানাইজেশনের পিপলদের ব্যাপারে একদম লো কনসার্ন। এরকম লিডারদেরকে আমরা অথরিটি কমপ্লিনেন্স ম্যানেজমেন্টের ভেতরে ফেলবো। দেখবে এরকম অনেক লিডার হয় শুধু প্রফিটের কথা বলে, শুধু প্রোডাকশন নিয়ে মাথা ঘামায়, কিন্তু স্টাফদের জন্য কোনো সুযোগ সুবিধার কথা তৈরিও করে না, ভাবেও না, তাদেরকে শুধু খাটিয়ে নেয়। এরকম লিডারদেরকে আমরা প্রডিউস ম্যানেজমেন্ট বা অথরিটি কমপ্লিনেন্স ম্যানেজমেন্টের মধ্যে রাখতে পারি। এছাড়া আরেকটা লিডার হয় মিডিল অফ দ্য রোড। মিডিল অফ দ্য রোড মানে মাঝামাঝি, 5-5। অর্থাৎ এই ধরনের লিডার প্রোডাকশন এবং পিপল দুটোর ব্যাপারেই মডারেট লেভেলের চিন্তা করে, অর্থাৎ প্রোডাকশনের ব্যাপারেও কিছুটা কনসার্ন, পিপলদের ভালো বা স্টাফদের ভালো মন্দের ব্যাপারেও কিছুটা কনসার্ন হয়। আবার আরেক ধরনের লিডার হয় যাদেরকে আমরা কান্ট্রি ক্লাব ম্যানেজমেন্ট বলবো, যেটা 1,9। মানে এই ধরনের লিডার কি হয়, কান্ট্রি ক্লাবের লিডাররা কি হয়, এই ধরনের লিডাররা প্রোডাকশনের ব্যাপারে একদম ভাবে না, কিন্তু পিপলদের কনসার্নের ব্যাপারে অতিরিক্ত ভাবে, পিপলদের ব্যাপারে স্টাফদের ব্যাপারে হাই লেভেলের ভাবে, কিন্তু প্রোডাকশনের ব্যাপারে একদমই ভাবে না। আবার আরেক ধরনের লিডার হয় দুদিক দিয়েই ভালো, টিম ম্যানেজমেন্ট, মানে প্রোডাকশনের ব্যাপারেও হাই ভাবে এবং ওই অর্গানাইজেশনের পিপল বা স্টাফদের জন্য কিন্তু সমস্ত চিন্তাভাবনা বা উদ্যোগ কিন্তু গ্রহণ করে থাকে। তাহলে ব্ল্যাক মার্টনের এই যে ম্যানেজেরিয়াল গ্রিড থিওরি, এই গ্রিড থিওরিটা আমরা বিহেভিয়ারাল লিডারশিপের আন্ডারে পড়লাম। ব্ল্যাক মার্টনের মতে 5 ধরনের লিডার হয়। এক ধরনের লিডার হয় যারা প্রোডাকশন পিপল কোনো কিছুর ব্যাপারেই ভাবে না, তাদেরকে আমরা ইম্পোভারিস্ট ম্যানেজমেন্ট বলতে পারি। আরেক ধরনের লিডার হয় তারা শুধুমাত্র প্রোডাকশনের ব্যাপারেই ভাবে, তাদেরকে আমরা প্রডিউস ম্যানেজমেন্ট বা অথরিটি কমপ্লিনেন্স ম্যানেজমেন্ট বলবো। আরেক ধরনের লিডার হয় যারা প্রোডাকশন এবং পিপল দুটোর ব্যাপারেই মাঝামাঝি লেভেলের ভাবে, মিডিল অফ দ্য রোড। আরেক ধরনের লিডার হয় যারা শুধু পিপলের ব্যাপারেই ভাবে, প্রোডাকশনের ব্যাপারে একদম ভাবে না, কান্ট্রি ক্লাব বলে। আর টিম ম্যানেজমেন্ট আরেক ধরনের লিডার, এটাই বেস্ট, এরা প্রোডাকশন এবং পিপল দুটোর ব্যাপারে হাই লেভেল কনসার্ন, খুব উচ্চ লেভেলের চিন্তাভাবনা কিন্তু করে থাকে। লিডারশিপ সম্পর্কে 3টে থিওরি আমরা পড়লাম। এবারে নেক্সট যে থিওরিটা আমরা পড়ব সেটা হচ্ছে দ্য সিচুয়েশনাল লিডারশিপ মডেল। সিচুয়েশনাল লিডারশিপ মডেল এটা 1969-এর দিকে ইন্ট্রোডিউস করেছিলেন পল হার্সে এবং কেন ব্ল্যানচার্ট। পল হার্সের হাত ধরে সিচুয়েশনাল লিডারশিপ মডেলটা 1969-এর দিকে এসেছিল। সিচুয়েশন মানে কি, পরিস্থিতি। এই মডেলের মূল বক্তব্য কি,
একটা অর্গানাইজেশন সবসময় যে ভালোভাবে চলবে বা সবসময় খারাপভাবে চলবে তা নয়, সিচুয়েশনের উপরে ডিপেন্ড করে। এবারে সিচুয়েশনটাকে বুঝতে হবে, পরিস্থিতিটাকে জাজ করে লিডারকে কী করতে হবে, পরিস্থিতির উপরে ভিত্তি করে বিভিন্ন ধরনের লিডারশিপ স্টাইল, লিডারশিপ মডেল, লিডারশিপ রুলস কী করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। তাহলে সিচুয়েশনাল লিডারশিপ মডেলের মূল বক্তব্য হচ্ছে লিডারের কাজ হচ্ছে পরিস্থিতিটাকে বোঝা, পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের স্টাইল বা বিভিন্ন ধরনের রুলস কী করবে, অ্যাডপ্ট করবে, ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবে। অর্থাৎ পরিবেশ বুঝে লিডারকে নিজের মাথা থেকে বুদ্ধি খাটিয়ে কী করতে হবে, অর্গানাইজেশনটাকে চালাতে হবে। এবারে আমরা লিডারশিপ সম্পর্কে আরেকটা থিওরি পড়ব, সেটার নাম হচ্ছে পার্টিসিপেটিভ লিডারশিপ থিওরি। যেমন আমরা বিহেভিয়ারাল লিডারশিপ থিওরিতে ব্ল্যাক মার্টনের ম্যানেজারিয়াল গ্রিড থিওরি পড়লাম, এবারে আমরা পার্টিসিপেটিভ লিডারশিপ থিওরিতে দুটো থিওরি পড়ব। একটা কার্ট লেভিনের লিডারশিপ থিওরি, যেটা পার্টিসিপেটিভ লিডারশিপ থিওরির মধ্যেই পড়ছে, এবং আরেকটা পড়ব সেটা হচ্ছে রেনসিস লিকার্টের পার্টিসিপেটিভ লিডারশিপ থিওরি। কারণ এই লেলিন, রেনসিস লিকার্ট এরা কি করেছে, লিডারদেরকে বিভিন্ন ভাগে বিভক্ত করেছেন লিডারশিপ স্টাইলের উপর ভিত্তি করে। যেমন কার্ট লেভিনের মতে লিডারশিপ স্টাইল তিন ধরনের হয়: অথরিটারিয়ান লিডার, পার্টিসিপেটিভ লিডার, ডেলিগেটিভ লিডার। তাহলে আমরা পার্টিসিপেটিভ লিডারশিপ থিওরিতে প্রথমে কার্ট লেভিনের মডেলগুলো পড়ছি। কার্ট লেভিনের মতে তিন ধরনের লিডার হয়। কিছু লিডার হয় অথরিটারিয়ান বা অটোক্র্যাট, তারা নিজেরাই যাবতীয় সিদ্ধান্ত বা ডিসিশন গ্রহণ করে, কারোর পরামর্শ গ্রহণ করে না, স্টাফদের ওপিনিয়ন না নিয়েই নিজেই যেটা ঠিক করে সেটাকেই মনে করে বেস্ট। অর্থাৎ কিছু কিছু লিডার রয়েছে নিজেরাই যাবতীয় সিদ্ধান্ত গ্রহণ করে এবং স্টাফদের উপরে সেই ডিসিশনগুলো চাপিয়ে দেয়। এরকম লিডারকে আমরা অথরিটারিয়ান লিডার বলবো। আরেক ধরনের লিডার হয় যারা পার্টিসিপেটিভ লিডার, এদেরকে আমরা ডেমোক্রেটিক লিডারও বলতে পারি। মানে কিছু লিডার থাকে যারা কোনো কাজ করার আগে স্টাফ বা ওয়ার্কারদের সাথে কনসাল্ট করে, তাদের সাথে আলোচনা করে, ওয়ার্কার্স বা স্টাফদের ওপিনিয়ন নেয়, সাজেশন নেয়, তারপরে কি করে বিভিন্ন ধরনের ডিসিশন বা সিদ্ধান্ত গ্রহণ করে। এই ধরনের লিডারশিপকে আমরা ডেমোক্রেটিক বা পার্টিসিপেটিভ বলতে পারি। আরেক ধরনের লিডারশিপ টাইপস হয় অ্যাকর্ডিং টু কার্ট লেভিন, যেটাকে আমরা বলতে পারি ডেলিগেটিভ লিডারশিপ বা লাইসেজ ফায়ার। অর্থাৎ ডেলিগেটিভ বা লাইসেজ ফায়ার লিডারশিপ স্টাইলটা কি, কিছু লিডার আবার এরকম থাকে যারা কি করে না, সমস্ত দায়িত্ব বা ডিসিশনটা কি করে ওয়ার্কার্স, স্টাফ বা বাকিদের হাতে ট্রান্সফার করে দেয়। অর্থাৎ লিডার নিজে কিছু করে না, শেষ যাবতীয় ডিসিশন দায়িত্ব বাকিদেরকে ট্রান্সফার করে দিয়ে বলে যে তোমরাই কাজ করো, তোমরা যেটা মনে করবে ঠিক সেটাই হচ্ছে বেস্ট, তোমরাই ঠিক করো যে কিভাবে অর্গানাইজেশন চলবে। তাহলে কার্ট লেভিনের মতে তিন ধরনের লিডার হয়। কিছু লিডার থাকে নিজেরাই নিজেদের ডিসিশন নেয় অর্গানাইজেশনের, কারোর সাথে কোনো কনসাল্ট করে না, অথরিটারিয়ান। কিছু লিডার কনসাল্ট করে, ডিসকাশন করে, সাজেশন নেয় বাকিদের, পার্টিসিপেটিভ। কিছু লিডার থাকে যাবতীয় ডিউটি বা দায়িত্ব বাকিদের মধ্যে ডেলিগেট করে দেয়, বাকিদের মধ্যে ট্রান্সফার করে দেয়। এই পার্টিসিপেটিভ লিডারশিপ থিওরিতে রেনসিস লিকার্টের যে লিডারশিপ মডেল সেটাও খুব গুরুত্বপূর্ণ। কার্ট লেভিন কী করলো, তিন ধরনের লিডারশিপ মডেলের কথা বললো। একটা বললো অথরিটেটিভ, তারপরে হচ্ছে ডেমোক্রেটিক, তারপরে পড়লাম লাইসেজ ফায়ার। রেনসিস লিকার্টের মতে চার ধরনের লিডারশিপ স্টাইল হয়: এক্সপ্লয়টেটিভ অথরিটেটিভ, বেনেভোলেন্ট অথরিটেটিভ, কনসালটিভ, পার্টিসিপেটিভ। তাহলে রেনসিস লিকার্টের মতে প্রথম লিডারশিপ স্টাইলটা কি, এক্সপ্লয়টেটিভ অথরিটেটিভ, অনেকটা অটোক্রেটিক লিডারশিপ স্টাইলের মতন। অর্থাৎ লিডার নিজেই ডিসিশান নেয়, সে বাকিদের অপিনিয়ন, বাকি এমপ্লয়ীদের সাজেশন গ্রহণ করে না, এবং এই ধরনের লিডার কি করে, খুব একটা ভালোভাবে বাকি এমপ্লয়ীদেরকে মোটিভেট করতে পারে না, নিজেই যাবতীয় ডিসিশান নেবে। বেনেভোলেন্ট অথরিটেটিভ, এটা লিডারশিপের আরেকটা স্টাইল অ্যাকর্ডিং টু রেনসিস লিকার্ট। কিছু কিছু লিডার থাকে কি সবসময় ওয়ার্কার্সদেরকে মোটিভেট করে, সবসময় বাকি এমপ্লয়ীদেরকে এনকারেজ করে যে আমাদেরকে এই গোলটা অ্যাচিভ করতেই হবে,
এবং প্রয়োজনে কি করে, বেনেভোলেন্ট, দান করে, মানে বাকি স্টাফদেরকে রিওয়ার্ড দেয়, পুরস্কার দেয়, এক্সট্রা কিছু টাকা পয়সা দেয়। অর্থাৎ এক ধরনের লিডার থাকে যারা বেনেভোলেন্ট, দানশীল হয়। তারা বলে যে তোমরা ভালো কাজ করলে আমরা অবশ্যই কি করব না, তোমাদেরকে রিওয়ার্ড, তোমাদেরকে পুরস্কার কিন্তু কি করব, দিয়ে থাকবো, এবং তোমাদের আমরা কি করব না, মোটিভেট করার চেষ্টা করব। আরেক ধরনের লিডার হয় যাদেরকে আমরা ডেমোক্রেটিক লিডারশিপ মডেলের সাথে কম্পেয়ার করতে পারি, মানে অ্যাটাচ করতে পারি, কনসালটেটিভ। অর্থাৎ কিছু লিডার এরকম হয় যারা সবসময় কাজ করার আগে বাকি এমপ্লয়ীদের সাথে কনসাল্ট বা আলোচনা করে নেয়। আরেক ধরনের লিডার হয় যাদেরকে আমরা পার্টিসিপেটিভ বলতে পারি। এই ধরনের লিডার কি করে, বাকি ওয়ার্কার্স, বাকি এমপ্লয়ীদেরকে ডাইরেক্টলি ইনভলভ করে ডিসিশন মেকিং প্রসেসে, যে না তোমরা ঠিক করো কিভাবে অর্গানাইজেশন চলবে। তাহলে কিছু লিডার হয় অথরিটেটিভ, নিজেরাই নিজেদের ডিসিশন নেয়। কিছু লিডার কি করে, বাকি ওয়ার্কার্সদেরকে মোটিভেট করে, রিওয়ার্ড দেওয়ার কথা বলে। কিছু লিডার কি করে, বাকি এমপ্লয়ীদের সাথে কনসাল্ট করে। কিছু লিডার কি করে, ওয়ার্কার্সদেরকে ডাইরেক্টলি ইনভলভ করে, যে তোমরাই ডিসিশন নাও, তোমরাই কাজ করো। লিডারশিপের আরও অনেক স্টাইল হয়, ট্রান্সফরমেশনাল, ট্রানজ্যাকশনাল, কন্টিজেন্সি লিডারশিপ স্টাইল, এরকমও কিন্তু বিভিন্ন স্টাইল হয়ে থাকে।